আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আহমেদ বাওয়ানি একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি আমার দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, কিন্তু পরীক্ষার্থী যারা তাদের জন্য আসলে ক্লাসটি, তবে যারা দশম শ্রেণীতে উঠেছো, উত্তীর্ণ হয়েছো, তারাও ক্লাসটি দেখতে পারো। তো মূলত আমার এই ক্লাসটি আজকে পরীক্ষার্থীদের জন্য। তো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে তোমাদের আসলে বোর্ড এক্সামটা অনেক আগে নেওয়ার কথা ছিল, বাট এখনও হচ্ছে না, কারণ আমাদের বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে পরীক্ষাটা আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। তো সেই সুবাদে কিন্তু তোমরা যথেষ্ট পরিমাণে সময় পাচ্ছ। তো আমার মনে হয় তোমরা এই সময়টাকে যদি সঠিকভাবে ব্যবহার করে, সঠিকভাবে মূল্যায়ন করে সময়টাকে ঠিক মতো কাজে লাগাও, তাহলে তোমাদের রেজাল্ট আসলে যার যতটুকু হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি ভালো হওয়ার কথা। তো আমি বলবো যে তোমরা এখন প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় গুরুত্বের সাথে এবং বাসায় বেশি বেশি স্টাডি করে কাটাবে। তো এখন যারা ক্লাসটি দেখছো এবং যারা দেখতে পাচ্ছ না, এখন পরবর্তীতে ক্লাসটি অবশ্যই দেখে নেবে। তো আজকে আমি ক্লাসটি 17 অধ্যায়ের পরিসংখ্যান নিয়ে আলোচনা করব, যেহেতু তোমরা 9-10-এ পড়ে এসেছো এটা এবং অনেক কিছুই তোমাদের জানা। তো আমি সেই খুঁটিনাটি বিষয়গুলো না বলে সরাসরি আমি একটি অঙ্কই চলে গিয়েছি। দেখো পাশে একটি অঙ্ক সৃজনশীল আকারে দেওয়া আছে। তো এই সারণী থেকে আমি আসলে আজকে প্রচুরক, মধ্যক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা করাবো। কারণ তোমরা 7 থেকে শুরু করে 8, 7, 8, 9, 10-এ গাণিতিক যে গড় নির্ণয় সেটা সবাই পারো এবং জানো, সেটা একটু সহজই। বাট সংক্ষিপ্ত পদ্ধতিটা হচ্ছে 9-এ নতুন একটা পদ্ধতি। তো সেই আলোকে আসলে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা নিয়ে আলোচনা করব। এবং মধ্যক নির্ণয়টা আসলে তোমরা যেগুলো করে এসেছো 6 থেকে আর কি, পরিসংখ্যানটা ছিল যে এলোমেলো বা অবিন্যস্ত উপাত্ত থেকে, বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে গড় নির্ণয় করা হয়, সেগুলো আমরা ক্লাস 8 পর্যন্ত শিখেছি। বাট সারণী থেকে গড় নির্ণয় সেটা কিন্তু আসলে ক্লাস 9 থেকে। তো যার কারণে আমি একটা সারণী দিয়ে এখান থেকে কিভাবে আসলে প্রচুরক নির্ণয় করতে পারবো এবং মধ্যক নির্ণয় করতে পারবো বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবো, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো আমি চাইবো তোমরা সবাই খুব মনোযোগ সহকারে এবং খুব আগ্রহ সহকারে ক্লাসটি দেখবে। দেখো একটা সারণী দেওয়া আছে, আর সারণীতে তো সাধারণত শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়াই থাকে। তো সেখান থেকে প্রচুরক নির্ণয় করব আমরা সারণী থেকে। তো প্রচুরক নির্ণয় করতে গেলে আসলে আমাদের প্রচুরক নির্ণয়ের একটি সূত্র জানতে হবে। সেই প্রচুরকের সূত্রটা কি আমরা আগে লিখি। দেখো প্রচুরক নির্ণয়ের সূত্রটা হচ্ছে L প্লাস F1/F1 প্লাস F2 × H। এখানে L1 এর মান কোনটা হবে, F1 এর মান কোনটা হবে এবং F2 এর মান, তারপর হচ্ছে H এর মান কোনটা হবে, সেটা আমাদেরকে এই সারণী থেকেই বের করতে হবে। তো কিভাবে বের করব আমরা, দেখো আমরা সারণী থেকে গণসংখ্যাটাকে খেয়াল করি। দেখো প্রথম শ্রেণী ব্যবধানে গণসংখ্যা আছে 4, তারপরে 6, তারপরে 8, 12, 9, 7, 4। আসলে এখানে গণসংখ্যা সর্বাধিক, মানে সবচেয়ে বেশি গণসংখ্যা কত? সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 12। আর 12-র শ্রেণী ব্যবধান হচ্ছে কি 61 থেকে 70। তার মানে প্রচুরক এই 61 থেকে 70-র মধ্যেই আছে। তো যেহেতু গণসংখ্যা সর্বাধিক হচ্ছে 12, আমরা এখানে লিখে নেই, এখানে গণসংখ্যা সর্বাধিক কত বলেছে? 12। 12 আছে কত শ্রেণীতে?
61 থেকে 70 এত শ্রেণীতে। আচ্ছা, তাহলে সুতরাং এখানে এল কি হবে দেখো, যেহেতু আমাদের গণসংখ্যা সর্বাধিক বার আছে 12 এবং এইটার শ্রেণী ব্যবধানটা হচ্ছে 61 থেকে 70, মানে এখানে নিম্ন সীমা হচ্ছে 61 এবং উচ্চ সীমা হচ্ছে 70। তার মানে 61 থেকে 70 নিম্ন সীমাটাই হচ্ছে এল এর মান। এখানে নিম্ন সীমা কি 61, তার মানে এল হচ্ছে 61। আচ্ছা, তারপরে কি বের করতে হবে আমাদের F1। F1টা হবে গণসংখ্যা সর্বাধিক কত 12, 12 থেকে ডানের যে গণসংখ্যাটা আছে 8, সেটা মাইনাস করে দিলে যা থাকবে সেটা হবে F1 এর মান। বা সারণীটা এইভাবে না থেকে যদি তোমার লম্ব বরাবর থাকতো তখন আমরা কি গণসংখ্যা সর্বাধিক যেটা থাকতো তার সাথে উপরের গণসংখ্যাটাকে বিয়োগ করে দিতাম, কিন্তু আমাদের এই সারণীটা যেহেতু আমরা এইভাবে দিয়েছি তাহলে কি গণসংখ্যা হচ্ছে কত সর্বাধিক 12, 12-র বামের সংখ্যাটা হচ্ছে কত 8, তার মানে 12 থেকে 8 বিয়োগ করলে যেটা থাকছে সেটা হচ্ছে F1 এর মান। F2 এর মান হচ্ছে কি 12 থেকে 9 বিয়োগ, মানে ডানের যে সংখ্যাটা 12 থেকে সেই সংখ্যাটাকে বিয়োগ করে দেব 3। আচ্ছা, এইচ হচ্ছে কি, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। 31 থেকে 40 পর্যন্ত শ্রেণী ব্যবধান কত? আমরা অনেকে হিসাব করি 31 তারপর 32, না 31 থেকে হিসাব করতে হবে। তো 31 থেকে 40 পর্যন্ত কত হয় হিসাব করে দেখো, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তার মানে শ্রেণী ব্যবধান হচ্ছে কত 10। আচ্ছা, তার মানে আমরা এই সারণী থেকে যা যা দরকার পেয়ে গিয়েছি, এল এর মান, এফ এর মান, F2 এর মান এবং এইচ এর মান। এখন আমরা কি করব, আমরা লিখব, আমরা জানি প্রচুরকের সূত্রটা কি, আমি উপরে লিখে দিয়েছিলাম, দেখা যাচ্ছে কি না আমি জানি না, তারপর আবার নিচে লিখছি আমি, প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন মানটা বসিয়ে দাও, L এর মান হচ্ছে 61, F1 এর মান হচ্ছে 4, আবার 4 প্লাস F2 এর মান হচ্ছে 3 ইন্টু H এর মান হচ্ছে 10। 7 ইন্টু 10। আচ্ছা, আমাদের 40-কে 7 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, এটার নিচে 61 প্লাস 40-কে 7 দিয়ে ভাগ করলে হচ্ছে 5.714, তারপরে যোগ করে দাও, $66 plus 7 1 66 into 714।
আচ্ছা, তারপরে যেহেতু আরও অনেক সংখ্যা আছে, সেগুলো তো আমরা লিখি নাই। দশমিকের পর আমরা দুইটি সংখ্যা লিখব, 66.71। যদি 4টা 5 হতো তাহলে আমাদের 71 মানে 1-এর সাথে 1 যোগ করে দিয়ে 72 হতো। বাট যেহেতু এটা 5-এর চেয়ে কম মানে 4 আছে, তাই আমরা দশমিকের পর যেহেতু দুটি সংখ্যা নিয়েছি এবং বাকি সংখ্যাগুলো আমরা লিখি নাই, সো এটা এখানে আমরা প্রায় লিখে দেব, মানে তারপরে আরও সংখ্যা আছে আর কি। দেখা যায় নিচেরটুকু, এই 2 লাইন। আচ্ছা, নিচের 2 লাইন বোধহয় দেখা যাচ্ছে না, তো আমি আবার লিখে দিচ্ছি। 61-এর সাথে যদি 5.714 তারপরে আরও যে সংখ্যাগুলো আছে যোগ করে দিলে কি হবে? 66.1714, তারপরে আরও অনেক সংখ্যায় আছে, বাট আমরা লিখব 66.17, তারপর প্রায় লিখে দেব। এখানে যদি 5 হতো, 5টা যদি না লিখতাম তাহলে কিন্তু 72 হতো। যেহেতু 5-এর চেয়ে ছোট মানে 4 আছে বিধায় কিন্তু আমি 71ই লিখেছি। আচ্ছা, তারপরে দেখো খ নাম্বারে আছে মধ্যক নির্ণয় করো। আর সারণী থেকে মধ্যক যখন আমরা নির্ণয় করতে যাব তখন আমাদের একটা সারণী তৈরি করতে হবে। আর সেই সারণীটা হচ্ছে কি, ক্রমযোজিত গণসংখ্যার একটা সারণী তৈরি করে নিতে হবে, তারপর আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। এটা হচ্ছে খ। আচ্ছা, খতে আমাদের সারণীটা কি আছে? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, এখানে হবে ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, শ্রেণীব্যাপ্তিটা কি আছে? 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যা হচ্ছে 4, 6, 8, 12, 9, 7, 4। আচ্ছা, ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করি? প্রথমে গণসংখ্যা যেটা আছে সেটাই হবে, তারপরে কি দ্বিতীয় গণসংখ্যার সাথে প্রথম ক্রমযোজিত গণসংখ্যাটাকে যোগ করে যা পাবো সেটা হবে দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে কত হচ্ছে? 4-এর সাথে 6 যোগ করে দিলে, আমি কিন্তু দাগ টেনে দেখাচ্ছি, বাট তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এভাবে দাগ টেনে দেখাবা না, বোঝানোর জন্য আর কি। 4-এর সাথে 6 যোগ করে দিলে হবে 10, তারপরে 10-এর সাথে 8 যোগ করব 18, 18-র সাথে 12 যোগ করলে কত হবে? 30, তারপরে 30-এর সাথে 9, 39। আচ্ছা, 39-এর সাথে 7, 46, 46-এর সাথে 4, 50। তোমরা নিজেরও একটু দেখো যে আসলে আমার ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা আসলে সঠিকভাবে হয়েছে কিনা। 4, 6, 10, 18, 30, 39, 46, 50। হ্যাঁ, এখন আমরা কি দেখব? যেহেতু মধ্যক আমরা বের করব, আমরা ক্রমযোজিত গণসংখ্যার শেষের যে সংখ্যাটা সেটা খেয়াল করব। সংখ্যাটা হচ্ছে 50 এবং 50 হচ্ছে একটা জোড় সংখ্যা। তো যেহেতু জোড় সংখ্যা আর জোড়ের ক্ষেত্রে আমরা জানি সূত্রটা কি হয়, বাট তার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে। এখানে
ক্রমযোজিত গণসংখ্যার শেষের সংখ্যাটি বের হয়েছে 50, তার মানে এখানে n সমান হচ্ছে 50। আমি যদি n কে অর্ধেক করে দেই তাহলে n এর যে মানটা সেটাকে তো অর্ধেক করে দেব, মানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিলাম, কারণ n/2 এর মানটা আমাদের বের করতে হবে। সুতরাং n/2 সমান কত বের হলো? 25। আচ্ছা, n/2 এর মান বের হয়েছে 25। এখন আমরা কি করব? আমরা দেখব আসলে এই 25 ক্রমযোজিত গণসংখ্যার কোন শ্রেণীতে বা কোথায় আছে সেটা দেখব। 18-এ অবশ্যই নাই, 30-তে 25 আছে, তার মানে এখানে মধ্যক হচ্ছে 25তম পদ। n/2 এর মান বের হয়েছে কত? 25, তার মানে এখানে মধ্যক হচ্ছে 25তম পদ, এবং এই 25তম পদের অবস্থান হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যার এখানে, আর এইটার শ্রেণী ব্যবধান হচ্ছে কি 61 থেকে 70। তাহলে এইখানে আমরা একটু কথা লিখে নেব। আমি এখানে লিখছি অতএব মধ্যক কত বের হয়েছে? 25তম পদ, যার অবস্থান কত থেকে কত শ্রেণীতে? 61 থেকে 70 শ্রেণীতে। অতএব এই কথাটা কিন্তু লিখতে হবে, মধ্যক 61 থেকে 70 শ্রেণীতে বিদ্যমান। আচ্ছা দেখো, আমি ছকটা চাইলেই মুছে দিতে পারতাম, বাট আমি মুছি না এই কারণে, কারণ এই ছকের থেকে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে, মধ্যক নির্ণয়ের সূত্রটা হচ্ছে কি বলতো? n প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আমি এটা লিখব। তাহলে এই মধ্যক নির্ণয় করতে গেলে আমার কিসের কিসের মান বের করতে হবে? l এর মান, n/2 এর মান তো বের করেছি, তারপরে fc, তারপর হচ্ছে fm, তারপর হচ্ছে h। আচ্ছা, h তো আমরা সবাই জানি যে শ্রেণী ব্যবধান। তাহলে এখান থেকে আমাদের fc এবং fm, এই যে 25তম পদ 30-তে, তার মানে এই 30-র উপরে যে ক্রমযোজিত গণসংখ্যা সেটাই হচ্ছে fc, এবং এই 30 বরাবর যে গণসংখ্যাটা সেটাই হচ্ছে fm। আমি আবার বলছি, মধ্যক হচ্ছে 25তম পদ, তার মানে 25তম পদটা হচ্ছে 30-র মধ্যে অবস্থিত। এই ক্রমযোজিত গণসংখ্যার 30-র উপরের যে ক্রমযোজিত গণসংখ্যাটা আছে মানে 18, সেটা হচ্ছে fc, এবং ক্রমযোজিত গণসংখ্যা 30-র গণসংখ্যাটা বরাবর যে গণসংখ্যাটা আছে সেটা হচ্ছে fm। তাহলে আমি এখন এই অংশটুকু মুছে দিচ্ছি। এখন আমরা লিখব l, সুতরাং l সমান হচ্ছে কত? এই শ্রেণী ব্যবধান কত ছিল? 61 থেকে 70, তার মানে নিম্ন সীমাটা হচ্ছে 61, l এর মান হচ্ছে 61। তারপর হচ্ছে fc হচ্ছে কত? 18, fm হচ্ছে 12, আর h হচ্ছে 10। এখন আমরা এটা মুছে দিই। এখন আমরা লিখব, আমরা জানি
মধ্য সমান সমান L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। সূত্রটা ঠিক আছে কিনা একবার দেখো তো তোমরা। এখন আমরা মান বসাবো। আচ্ছা, L এর মান কত ছিল? 61, n/2 বের হয়েছিল 25, FC হচ্ছে 18, H হচ্ছে 10, এবং অঙ্কগুলো আসলে এই পরিসংখ্যানের অঙ্কগুলো একটু সাবধানতা অবলম্বন করাটাই আসলে বেটার, যাতে ভুল না হয়। কারণ তোমরা চাইলেই এখান থেকে ইজিলি 10 নাম্বার উঠাইতে পারো। দেখো 25 থেকে 18 মাইনাস করে দিলে 7 থাকে, তারপরে ইন্টু হচ্ছে 10/12। এই ক্ষেত্রে তোমরা কি করো জানো? অনেকেই এই যে এটা বের করেছো, তারপরে কি করে দাও? আসলে আমরা সরলের ক্ষেত্রে নিয়মটা জানি কি, যোগ গুণ বা ভাগ থাকলে সেটা একটা নিয়ম অনুযায়ী করে যেতে হয়। তো এখানে যেহেতু যোগের কাজ এবং গুণের কাজ আছে, তার মানে আমাদের আগে কিন্তু গুণটা করতে হবে। তোমরা অনেকে কি করে রাখো, 61-এর সাথে 7 আগে যোগ করে দাও। না, আগে আমাদের গুণের কাজটা করতে হবে। মানে 7-এর সাথে আমরা গুণ করে দেবো কি 10, কি হয় 70/12। 61 প্লাস 70-র সাথে 12 ভাগ করো, কত হয়? 5.8, তারপর 3333, অনেক। এটার সাথে 61 যোগ করে দাও, 66.83। আচ্ছা, তারপরে আছে কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। এটা হচ্ছে গাণিতিক গড় থেকে একটু ডিফারেন্ট, বাট আমরা একটু খেয়াল করলে বা একটু নিয়ম মেনটেন করলে আসলে পারবো অঙ্কটা। তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ে চলে যাব। মধ্যমানের প্রতীক হচ্ছে xi, গণসংখ্যার প্রতীক হচ্ছে fi, তারপর হচ্ছে ধাপ বিচ্যুতি। এটাকে প্রকাশ করা হয় ইউআই দ্বারা, এবং এটার ইউআইটা বের করার নিয়ম হচ্ছে xi মাইনাস a ভাগ হচ্ছে h, তারপরে এটা হচ্ছে fi ইউআই। আচ্ছা,
31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা বলে নেই, যখন তোমাদের সারণী দেওয়া থাকবে, তো অনেকেই তোমরা সারণী দেওয়া থাকলে শ্রেণী ব্যক্তির পর আসলে গণসংখ্যাটা লিখো না। আমরা শ্রেণী ব্যক্তির পরে আগে মধ্যমানটা লিখবো, তারপরে হচ্ছে গণসংখ্যা। আর গণসংখ্যাটা কি দেওয়া আছে? 4, 6, 8, 12, 9, 7, 4। আচ্ছা, মধ্যমানটা বের করার নিয়ম হচ্ছে কি? প্রথম শ্রেণী ব্যক্তি হচ্ছে 31 থেকে 40। এটা বের করার নিয়ম হচ্ছে আমরা নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে দেব, মানে 31 এবং 40 যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত বের হয় তোমরা একটু দেখো। 31 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বের হবে 35.5। ঠিক একইভাবে 41কে 50 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কি বের হবে? 45.5। মানে একটা ধারাবাহিকতা চলে আসছে। দেখো, তোমরা নিজের এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। 75.5, 85.5, 95.5 আমাদের মধ্যমান বের হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন দেখো, গণসংখ্যা সবচেয়ে বেশি আছে কোথায়? 12। এটার বরাবর ধাপ বিচ্যুতিটা হবে 0। আচ্ছা, একটু সহজে বলি, আমি এই সূত্রের প্রয়োগটা দেখাবো, বাট ইজিলি মনে রাখবে, যখন 0 থেকে উপরের দিকে যাব আমরা -1, -2, -3 বের করে দেব, এবং হবে, এটা বের হবে, এবং নিচে আসবে 1 +1 +2 +3। আচ্ছা, এটা কিভাবে? আমি কিন্তু এখানে সূত্রটা লিখেছিলাম, UI সমান কি? xi - a/h। আচ্ছা, এখন এইখানে যে গণসংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে 12, এর মধ্যমান কত? 65.5। এটা হচ্ছে a। গণসংখ্যা সবচেয়ে বেশি যেখানে, তার মধ্যমান যা, সেটা হচ্ছে a এর মান। আচ্ছা, তাহলে তো আমরা a পেয়ে গিয়েছি। কত? a হচ্ছে 65.5। তো আমাদের ধাপ বিচ্যুতি বের করার নিয়মটা হচ্ছে কি, যে xi থেকে আমি a বিয়োগ করব, কিন্তু এর মান তো হচ্ছে 65.5। তুমি এইটাই যদি আমি করি, তাহলে এটা দিয়ে আগে শুরু করি। এখানে xi এর মান হচ্ছে কি 65.5 - 65.5, তারপর হচ্ছে 10, মানে 65.5 থেকে 10 বিয়োগ 65.5 বিয়োগ করে দিলে 0 হয়। 0-র সাথে 10 গুণ করলে কি হবে? 0ই হবে। ঠিক একইভাবে তুমি এখানে xi উপরের দিকে যাও, আমি এটার কাজ করেছি। তারপর 55.5 এর থেকে যদি আমরা 65.5 বিয়োগ করে দিই, কি থাকবে? -10 থাকবে। তার সাথে যদি আমরা শ্রেণী ব্যবধান 10 ভাগ করে দিই, তাহলে -1 বের হবে। -1 বের হয়েছে। ঠিক একইভাবে আমরা এই সূত্র প্রয়োগ করে এইভাবে বের করলে দেখব, উপর দিকে গেলে -1, -2, -3, নিচে হবে 1, 2, 3। এখন আমরা কি করব দেখো, এখানে কি লিখেছি আমি? fi ui। তার মানে এখানে fi হচ্ছে কি? গণসংখ্যা মানগুলো গুণ করে দেই। 4 এর সাথে -3 গুণ করলে কি হবে? -12। 6 এর সাথে -2 গুণ করে দিলে -12। 8 এর সাথে -1 গুণ করে দিলে -8। 12-র সাথে 0 গুণ করে দিলে কি হবে? 12 শূন্য হবে, কারণ যে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ অথবা ভাগ করলে 0ই হয়। তার মানে এটা হবে 0। 9কে 1 দিয়ে গুণ করলে 9, 14, 12। আচ্ছা, এখানে গণসংখ্যা আমার মনে হয় 50, কারণ আমরা এর আগে ক্রমযোজিত গণসংখ্যা শেষের সংখ্যাটা বের হয়েছিল 50। তার মানে এখানে গণসংখ্যা সবগুলো যোগ করলেও দেখো 50 বের হয়। তার মানে এটা হচ্ছে n এর মান। আচ্ছা, তারপরে হচ্ছে সামেশন অফ fi ui। এটা কিভাবে বের করব? আমরা মাইনাসগুলোকে আগে যোগ করি। দেখো, মাইনাসের মানগুলোকে যোগ করলে কি হয়? এখানে 24 এর সাথে যদি 8 যোগ করে দেই, খুব সম্ভবত -32 বের হয়। মানে মাইনাসগুলোকে আমরা আলাদা যোগ করে দেব। হ্যাঁ,
আমি একটু সাইডে রাফ করে দেখাচ্ছি। তার মানে এই তিনটি সংখ্যা যোগ করে দিলে তোমার কি হচ্ছে -32। এবার প্লাসের মানগুলো যোগ করে দেই। প্লাস বেরোচ্ছে 35। তার মানে আমাদের পজিটিভ মানের মানে 35 কত বড়, তার আগের চিহ্নটা হচ্ছে প্লাস। তার মানে 35 থেকে আমরা 32 বিয়োগ করে দিলে কি থাকবে 3 থাকবে। অনেক সময় কিন্তু মাইনাসের মানটা বেশি হয়ে যায়, তখন বিয়োগ করে দিলে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে বড় সংখ্যাটার আগে কোন চিহ্নটা আছে, যে চিহ্নটা থাকবে আমরা সেই চিহ্নটাই ব্যবহার করব। অনেক সময় এখানে মাইনাসও বের হয়, সেটা নিয়ে মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা আমাদের নিয়ম অনুযায়ী কাজ করে যাব। আচ্ছা, এখন আমরা কি করব, আমি তো এখানে লিখেছি এর মান কত 65.5, আমাদের লাগবেই হচ্ছে এর মান পেয়েছি। তারপরে FIUI মানে যোগফলের মানটা সেটাও পেয়েছি, n এর মান। এখন আমরা সূত্রটা প্রয়োগ করব। যেহেতু আমাদের অঙ্ক করা শেষ, আমরা এই 5টা মুছে দিই না। দেখো তো সূত্রটা ঠিক আছে কিনা, আমি একটু দেখে নেই যে আসলে সূত্রটা আমি ঠিক লিখেছি কিনা। আচ্ছা দেখো, এখন আমরা এর মান বসাবো কি 65.5 প্লাস সামেশন অফ FIUI এর মান কি বের হয়েছিল 3, n হচ্ছে 50 ইন্টু শ্রেণী ব্যবধান ছিল 10, 65.5 প্লাস 3 দিয়ে 10কে গুণ করে দিলে 30, তারপর আমরা ডিভাইড করে দেই। কত বের হয়েছে 0.6, এটার সাথে যোগ করে দেই। 66.1 আমাদের গড় বের হয়েছে। শিক্ষার্থীরা, আমি আসলে চেষ্টা করেছি খুব ইজিলি ভাবে তোমাদের বোঝানোর জন্য, বাট কতটা পেরেছে আমি জানি না। তবে আসলে তোমাদের জন্য আমার যেটা মনে হয় যে পরিসংখ্যান থেকে তোমরা চাইলেই খুব সহজেই একটি প্রশ্ন অ্যান্সার করতে পারো এবং 10-এ 10 পেতে পারো, সেটা যদি তোমরা একটু ভালোভাবে খুব মানে কেয়ারফুলি এই চ্যাপ্টারটা একটু করো। কারণ অনেকেই দেখা যায় যে একটু আগে বলেছিলাম যে যোগ এবং গুণের কাজ থাকলে তোমরা আগে কী করে দাও, যোগের কাজটা আগে করো। কিন্তু সরল অঙ্ক তো সে ছোটোবেলা থেকেই করে আসছি আমরা, যে নিয়ম অনুযায়ী করতে হয়। যোগ বিয়োগ গুণ ভাগের কাজ থাকলে আগে কিসের কাজ করবো, ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই ভুলগুলো তোমরা করে থাকো, তো এই ভুলগুলো যেন আসলে না হয়। এবং তোমরা আসলে পরিসংখ্যানটাকে এমনভাবে করার ট্রাই করবে যেন 10-এ 10 থেকে তোমাদের মানে কোনো নাম্বার যেন না কাটা যায়, 10-এ 10ই যেন পাওয়া যায়। আর যেহেতু যথেষ্ট পরিমাণে সময় পাচ্ছ, এখনও সামনে অনেকটা সময় আছে তোমাদের, আমি আবার বলছি যাদের আসলে কোনো রকম একটু পাস করার কথা, তারা চাইলে এখন এই সময়টাকে কাজে লাগিয়ে শুধু কোনো রকম পাস না, হয়তো বা A+ পাওয়ার আশা করতে পারো। এবং আমি আশা করি ইনশাল্লাহ তোমরা তা পারবে, কারণ তোমাদের সিলেবাসটা খুব শর্ট করা হয়েছে। তো তোমরা আসলে সময়টাকে ভালোভাবে কাজে লাগাও এবং খুব বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।